হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব আমাদের পলিটিক্যাল থেকে টেট 2 এবং আদার্স এক্সামের জন্য টপিকটা খুবই কাছে আসবে। টপিকটা হলো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধান। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। এবং সংবিধানের প্রথম যে পিকচারটা আমি এখানে রেখেছি দেখো। এখন বিস্তারিত আলোচনা করব সংবিধান নিয়ে। আশা করি ক্লাসটা দেখার পরে তোমাদের সংবিধান সম্পর্কে এবং সংবিধান থেকে যদি কোনো কোশ্চেন আসে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। তাহলে চলো আমরা আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করছি। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে। এবং আমার আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখবে, ভিডিও বানানো আছে এবং তোমরা দেখে নেবে। আর যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই নিতে পারো, এই নাম্বারে ফোন করে এবং বিস্তারিত জেনে নিতে পারো। নোটটা আমার নিচের হাতে তৈরি এবং বিভিন্ন গাইড বুকস থেকে একদম পুরাটাই কনসেপ্ট, তারপর কোশ্চেন দিয়ে। তাহলে চলো আমরা শুরু করছি। আমাদের কাছে আজকে সংবিধান নিয়ে কি আছে দেখো। প্রথমে কি বলা হয়েছে, ভারতের সংবিধান। ঠিক আছে, ভারতের সংবিধানের মধ্যে কি আছে, ভূমিকা। ভারতের সংবিধান হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। আর এই যে ভারতীয় সংবিধানটা হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। ঠিক আছে, এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের সুরক্ষা এর দ্বারা নির্ধারিত হয়। এই সংবিধানের জন্যই আমরা প্রত্যেকটা ব্যক্তির আমাদের যার যার অধিকার পেয়ে থাকি। মৌলিক অধিকার থেকে যতগুলি, শিক্ষা এবং নির্দেশমূলক নীতি থেকে নাগরিকদের সুরক্ষা থেকে শুরু করে সবগুলি আমরা সংবিধান থেকেই পেয়ে থাকি। ঠিক আছে, নেক্সটে কি বলা হয়েছে, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ভারত স্বাধীনতা কবে লাভ করে প্রত্যেকেই জানা, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। ঠিক আছে, 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর এর দ্বারা এই সংবিধান গৃহীত হয়েছিল এবং সংবিধান গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, 50 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয়েছিল। ঠিক আছে ফ্রেন্ডস, আশা করি জায়গাটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং এই জায়গা থেকে প্রত্যেক বছর রিপিটেডলি কোশ্চেন এসে থাকে। ভিডিওটা তোমরা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো এবং আমাদের শেষে প্রায় 54টা কোশ্চেন নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, তাহলে দেখো নেক্সটে কি আছে। নেক্সট এখানে বলা হয়েছে গণপরিষদ কর্তৃক সংবিধান রচনা ও গ্রহণ। ঠিক আছে, স্বাধীনতা লাভের পূর্বেই ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা বা গণপরিষদ গঠন করা হয়। ঠিক আছে, সংবিধান রচনার জন্য একটি কমিটি বানানো হয়েছিল। ঠিক আছে, 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে সংবিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে সংবিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই গণপরিষদ গঠিত হয় আর এদেরকে নিয়েই গণপরিষদ গঠিত হয়েছিল। ঠিক আছে, 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর নতুন দিল্লির কনস্টিটিউশন হল এ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। দেখো একদম গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, 1946 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন বসেছিল। ঠিক আছে, তারপরে কি বলেছে, 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। ঠিক আছে, গণপরিষদের রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাহলে অস্থায়ী সভাপতি কে ছিল। অস্থায়ী সভাপতি ছিল সচিদানন্দ সিনহা। ঠিক আছে, আমি বলে রেখেছি, তোমরা নোট করে রাখতে পারো। তারপর নেক্সটে কি আছে, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389, অর্থাৎ 389 জন। ঠিক আছে, একদম সুন্দর করে দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটাকে দেখে লিখে রাখতে পারো। নেক্সটে কি আছে দেখো, বলা হয়েছে এদের মধ্যে 296 জন ছিল ব্রিটিশ শাসিত প্রদেশগুলির প্রতিনিধি এবং 93 জন অর্থাৎ 93 ছিল দেশীয় রাজ্যের প্রতিনিধি। ঠিক আছে, দেশীয় রাজ্য থেকে ছিল 93 জন। গণপরিষদ সংবিধান রচনার সুবিধার জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করেন। তাদের সুবিধার জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করেছিল।
এই কমিটিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল সংবিধানের খসড়া রচনা কমিটি, সংবিধান খসড়া রচনা কমিটি। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর এই কমিটির সভাপতি নিযুক্ত হন, আর ডক্টর বি আর আম্বেদকর এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সটে কি আছে দেখো, সংবিধান রচনার ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য, আর সংবিধান রচনার ক্ষেত্রে ডক্টর বি আর আম্বেদকরের অবদান ছিল অসামান্য। এই জন্য তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। এই যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে। 1948 খ্রিস্টাব্দে প্রথম দিকেই খসড়া কমিটির সংবিধানের খসড়া রচনার কাজ শেষ হয়। 1948 খ্রিস্টাব্দে কি হয়, এটা কাজটা শেষ হয়েছিল। নেক্সট এখানে বলা হয়েছে সংবিধানের অর্থ। ঠিক আছে, সংবিধানের অর্থ কি? রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়ম কানুন সমূহের সমষ্টিকে সাধারণভাবে সংবিধান বা কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, নিয়ম কানুনকে সাধারণভাবে আমরা এক কথায় বলতে পারি রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক নিয়ম কানুনকে সংবিধান বলা হয়। এরিস্টটল কি বলছে দেখো, এরিস্টটল সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। ঠিক আছে, এটা হলো কার মতে? এটা হলো এরিস্টটলের মতে। তারপরে লর্ড ব্রাইস কি কইছে? লর্ড ব্রাইসের মতে, এর মতে সংবিধান হলো সেই সব আইন কানুন ও রীতিনীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপরে কুলি কি কইছে দেখো, কুলি আমাদেরকে রাষ্ট্র সম্পর্কে কি ধারণা দিছে? সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে অভিহিত করেন। ঠিক আছে, কুলি ব্যাপক অর্থে সংবিধান বলতে কোনো দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত সর্বপ্রকার নিয়মকানুন, লিখিত এবং অলিখিত সর্বপ্রকার নিয়মকানুনকে বোঝানো হয়েছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্যগুলি। ঠিক আছে, দেখো সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখো। ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি নিচে লিপিবদ্ধ করা হলো। ঠিক আছে, নাম্বার 1-এ কি দিয়েছে? পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। আমরা প্রত্যেকে জানি পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান হলো ভারতের সংবিধান। প্রবর্তনের সময় মূল সংবিধানে 395 ধারা অর্থাৎ 395টি ধারা, 22টি অধ্যায় অর্থাৎ 22টি অধ্যায় এবং অংশ এবং 8টি তপশিলি বা তালিকা ছিল। ঠিক আছে, তারপরে পরবর্তীকালে আমাদের দেশের সংবিধান একাধিকবার সংশোধিত হয়েছে, ফলে এখন সংবিধানে 448টি ধারা এবং 26টি অংশ এবং 12টি তালিকা সংবলিত। ফ্রেন্ডস, এই জায়গাটাতে একটা কথা বলে রাখছি, আমি এখন ক্লাস বানানো থেকে এখন যে ডাটাটা আছে এই ডাটাটাই আমি বলছি যে 448, এটাও কিন্তু আপডেটেড হয়, কখনো কখনো এগুলি বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, এবং 12টি তালিকা সম্বলিত আছে। ঠিক আছে, এবং অধ্যায় কয়টা আছে? 26টি অধ্যায় আছে। ঠিক আছে, তারপরে দেখো সংবিধান অনুযায়ী ভারত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত। ঠিক আছে, আশা করি এই জায়গাটা পর্যন্ত তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, 2 নম্বরে কি বলা হয়েছে? সংসদীয় শাসনতন্ত্র। ঠিক আছে, কেন্দ্র ও রাজ্যে আইনসভাকে আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্র এবং রাজ্যের আইনসভাকে আইন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, রাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি। আমরা প্রত্যেকেই জানি রাষ্ট্রের প্রধান হলো রাষ্ট্রপতি। প্রশাসন পরিচালনার মূল দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রীর অধীনে একদল মন্ত্রীবর্গের উপর, আর প্রশাসনিক দায়িত্ব পালন করার জন্য প্রধানমন্ত্রীর হাতে একদল মন্ত্রীবর্গের উপরে আছে। ঠিক আছে, তোমরা একদম মনোযোগ সহকারে দেখো। আশা করি আমার যে ক্লাসগুলি পলিটিক্যাল, হিস্ট্রি, জিওগ্রাফি ক্লাসগুলি দেখার পরে ভালো একটা স্কোর করতে পারবে এবং তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। 3 নম্বরে কি আছে দেখো, দৃঢ় ও নমনীয়তার অপূর্ব যখন, এটা যখন হবে। ঠিক আছে, বলা হয়েছে লিখিত সংবিধান সাধারণত অপরিবর্তনীয় এবং দৃঢ় হয়। লিখিত সংবিধানগুলি সাধারণত অপরিবর্তনীয় এবং দৃঢ় হয়। ভারতের সংবিধান লিখিত হলেও প্রয়োজনে যথেষ্ট নমনীয়। লিখিত হলেও প্রয়োজনে এটা অনেকটাই নমনীয়। 4 নম্বরে মৌলিক অধিকার। ঠিক আছে, দেখো
গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রমাণ করে সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ঘোষিত হয়েছে? এগুলি চরম অধিকার নয়, নিয়ন্ত্রণ সাপেক্ষ। ঠিক আছে ফ্রেন্ডস, আমার কাছ থেকে যারা যারা নোট নিয়েছো, নোটটা মিলিয়ে দেখবে আমার যে পিডিএফটা আছে সেমভাবে, জাস্ট অনেকটা জায়গায় আমি বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ ইউটিউবের মধ্যে সবগুলি তোলা সম্ভব নয়। তোমরা মিলিয়ে দেখে নেবে, কিছু কিছু জায়গায় আমি বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো। নেক্সটে গেছে 5 নম্বর, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। দেশকে সঠিকভাবে পরিচালনার স্বার্থে এই নীতিগুলি গৃহীত হয়েছে। বিচারালয়ের বিরুদ্ধে প্রশ্ন করা যাবে না, আর বিচারালয়ের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যাবে না। ঠিক আছে 6 নম্বর, শক্তিশালী কেন্দ্রীয় প্রবণতা সম্বলিত যুক্তরাষ্ট্রীয় সংবিধান। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় হলেও জরুরি অবস্থান সংবিধানের একক কেন্দ্রীয় ক্ষমতার অবশ্যম্ভাবী উল্লেখ আছে। সেই সময় সমস্ত ক্ষমতা এককভাবে কেন্দ্রে প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, দেখো 7 নম্বর, বয়স্কদের ভোটার অধিকার। ভারতের সংবিধানে 18 বছর বয়স হলে যে কোনো পুরুষ ও মহিলা নাগরিকের ভোটদানের অধিকার আছে। এই অধিকার প্রয়োগ করে তারা আইনসভায় জনপ্রতিনিধি নির্বাচিত করে পাঠাতে পারেন। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো, যারা যারা 18 বছর হয় তারা প্রত্যেকেই ভোট দেওয়ার ক্ষমতা আছে এবং জনপ্রতিনিধি চয়ন করে বিধানসভায় বা এবং আমাদের পার্লামেন্টে পাঠাতে পারে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, 8 নম্বরে কি বলা হয়েছে দেখো, স্বাধীন বিচার ব্যবস্থা। সংবিধানে নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে, আর সংবিধানের মধ্যে নিরপেক্ষ বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সংবিধান মৌলিক অধিকারগুলিকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করে থাকে। সুপ্রিম কোর্ট হলো নাগরিকগণের অধিকার রক্ষার সর্বোচ্চ নিয়ামক, আর সুপ্রিম কোর্ট হলো নাগরিকদের অধিকারের জন্য সর্বোচ্চ নিয়ামক, যাকে আমরা কি বলে থাকি, রক্ষা কবচ বলে থাকি। 9 নম্বর, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠিক আছে, ভারত হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ এই রাষ্ট্রের একক কোনো স্বীকৃত ধর্ম নেই, অর্থাৎ একজনের কোনো স্বীকৃত ধর্ম নেই। ভারতবর্ষ সকলের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যত জাতি আছে প্রত্যেকের। ভারতে পালনীয় সমস্ত ধর্মকে সংবিধান সমান মান্যতা দেয়, আর ভারতবর্ষের মধ্যে পালনীয় যত ধর্ম আছে প্রত্যেককে সংবিধান সমমর্যাদায় দেবে এবং গুরুত্ব দেবে। 10 নম্বর, মৌলিক কর্তব্য। দেখো মৌলিক কর্তব্যের মধ্যে কি আছে, প্রবর্তনের সময় চিহ্নিত না থাকলেও সংবিধান 1976 অর্থাৎ 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনার ভিত্তিতে কতগুলি মৌলিক কর্তব্য চিহ্নিত করেছেন, যেগুলি নাগরিকগণের পালনীয়, প্রত্যেকগুলি নাগরিকগণের পালন করতে হবে। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, সংবিধানের প্রস্তাবনা। ঠিক আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রশংসায় কতগুলি লক্ষ্য এবং ভবিষ্যতের উদ্দীপনায় চিত্র সংক্ষেপে তুলে ধরা হয়েছে। প্রস্তাবটি কীরকম হবে দেখো, প্রস্তাবটি এইরকম, কীরকম আমরা এখন পড়ে শোনাচ্ছি। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠান অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠা সাঙ্গ শপথ গ্রহণ করে। ঠিক আছে, এই হলো আমাদের প্রস্তাবনার মূল বক্তব্যটি। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সমূহ। দেখো ভারতীয় সংবিধানের
তৃতীয় অংশে অর্থাৎ ধারা নাম্বারটা হলো 12 থেকে 35 নং ধারায় এবং 226 নং ধারায় মৌলিক অধিকারসমূহ লিপিবদ্ধ হয়েছে। 2002 খ্রিস্টাব্দে অর্থাৎ 2002 খ্রিস্টাব্দের 49তম সংবিধান সংশোধন অনুযায়ী একটি নতুন ধারা 21 ব্র্যাকেটে এ সংযোজিত হয়েছে, যাতে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সীদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার বলে ঘোষিত হয়েছে। ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে শিক্ষায় আওতায় আনার জন্য মৌলিক অধিকারের সঙ্গে সংযোজিত হয়েছে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে আছে 6টি প্রধান ক্ষেত্র অনুযায়ী এই অধিকারগুলি বিভক্ত করা হয়েছিল। সেইগুলি হলো সাম্যের অধিকার, ঠিক আছে, নাম্বার 2 হলো স্বাধীনতার অধিকার, নাম্বার 3 হলো শোষণের বিরুদ্ধে অধিকার, নাম্বার 4 হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাম্বার 5 হলো সংখ্যালঘু ব্যক্তিদের নিজ সংহতি সংরক্ষণ এবং নিজ পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, নাম্বার 6 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যা এবং বর্তমানে সংযোজিত শিক্ষার অধিকার। ঠিক আছে, এই হলো 6টা মৌলিক অধিকার। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো। এই চ্যাপ্টার থেকে আমরা যে কনসেপ্টটা ছিল কনসেপ্টটা পুরো আলোচনা করে নিয়েছি। এখন আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি। দেখো, নাম্বার 1-এ কি আছে, কত খ্রিস্টাব্দে গণপরিষদ গৃহীত হয়েছিল? এটা হবে 1946 অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গৃহীত হয়েছিল। নাম্বার 2, 1946 খ্রিস্টাব্দে গঠিত গণপরিষদে মোট আসন সংখ্যা কত ছিল? এটা হবে 380 অর্থাৎ 389টি। 3 নম্বরে কি বলা হয়েছে, গণপরিষদ কেন গঠিত হয়েছিল? দেখো, স্বাধীন ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয়েছিল। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, 5 নম্বর, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, খসড়া কমিটির যে কোনো 2 জন সদস্যের নাম উল্লেখ করো। ঠিক আছে, খসড়া কমিটির 2 জন সদস্যের নাম হলো এন গোপাল স্বামী আয়েঙ্গার ও আল্লাদি কৃষ্ণ স্বামী আয়ার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। 7 নম্বরে কি আছে, গণপরিষদে যে কোনো 2 জন সদস্যের নাম উল্লেখ করো। গণপরিষদে দেখো উত্তরটা এখানতে হবে। গণপরিষদের 2 জন সদস্যের নাম হলো জওহরলাল নেহেরু ও বল্লভভাই প্যাটেল। খুব গুরুত্বপূর্ণ, জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল। গণপরিষদে যে কোনো 2টি কমিটির নাম উল্লেখ করো। ঠিক আছে, গণপরিষদের 2টি কমিটি হলো খসড়া কমিটি একটা, আরেকটা হলো উপদেষ্টা কমিটি। ঠিক আছে, উপদেষ্টা কমিটি। 9 নম্বর, গণপরিষদের প্রধান লক্ষ্য কী ছিল? গণপরিষদের প্রধান লক্ষ্য ছিল এমন একটি সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। 10 নম্বর, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এটা গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। আমি আগে বলেছিলাম কনসেপ্টের সময়। 11 নম্বর, ভারতের সংবিধান কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর গৃহীত হয়েছিল। ভারতীয় সংবিধান কত খ্রিস্টাব্দে কার্যকর হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি কার্যকর হয়েছিল। 13 নম্বর, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব কে কত খ্রিস্টাব্দে উত্থাপন করেন? এটা হবে জওহরলাল নেহেরু। ঠিক আছে, এটা কবে উত্থাপন করেছিল? এটা হবে 1946 খ্রিস্টাব্দে 13 ডিসেম্বর উত্থাপন করেন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত করা হয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে, আয়ারল্যান্ডে। ঠিক আছে, সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। নেক্সট কি আছে দেখো, গণপরিষদের মোট কয়টি অধিবেশন বসেছিল? এটা হবে 11টি অধিবেশন বসেছিল। টোটাল 11টি অধিবেশন বসেছিল। 17 নম্বর, সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? এটা হবে 14 থেকে 35 নং ধারায়। 14 থেকে 35 নং ধারায়। দেখো 18 নম্বর, সংবিধানের কোন ধারায়
নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত হয়েছে, এটা হবে 36 থেকে 51 নং ধারায়। 36 থেকে 51 নং ধারায়। নির্দেশমূলক নীতিগুলিতে কোন লক্ষ্য ঘোষিত হয়েছে, এটা হবে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এবং আরেকটা হলো জনকল্যাণকর সমাজ গঠন। ঠিক আছে, এই দুইটা লক্ষ্য। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, 20 নম্বর, মৌলিক অধিকারের লক্ষ্য কি? গণতান্ত্রিক সমাজ গঠন। ঠিক আছে। 21 নম্বর, নির্দেশমূলক নীতিগুলির প্রকৃতি কিরূপ? এটা হবে অর্থনৈতিক এবং সামাজিক। কোন ধারায় মৌলিক অধিকার বিরোধী আইনের বাতিল হয়ে যাবার ব্যবস্থা রয়েছে? এটা হবে 13/2 নম্বর ধারায়। ঠিক আছে, 13/2 নম্বর ধারায়। তারপরে দেখো আমাদের কাছে 23, কোন সংশোধনীতে নির্দেশ চালক নীতিগুলিকে মৌলিক অধিকারের উপর স্থান দেওয়া হয়? এটা হবে 1976 সালের 42তম সংশোধনী নীতিতে। ঠিক আছে, নেক্সটে কি বলা হয়েছে দেখো। নেক্সটে আমাদের কাছে আছে 24 নম্বর, সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকারগুলি স্বীকৃত? এটা হবে 19 থেকে 22 নং ধারায়। 19 থেকে 22 নং ধারায়। সংবিধানে 19 নং ধারায় কয়টি অধিকার স্বীকৃত? এটা হবে 6টি অধিকার স্বীকৃত। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানে কোন ধারায় স্বীকৃত? এটা হবে 25 থেকে 28 নং ধারায় স্বীকৃত। 25 থেকে 28 নং ধারায়। নির্দেশমূলক নীতিগুলির লক্ষ্য সমাজ বিপ্লব গঠনের দিকে এগিয়ে যাওয়া। উক্তিটি কার? উক্তিটি হলো গ্যালভিন অস্টিনের। ঠিক আছে, অস্টিনের। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, কোনো আটক ব্যক্তিকে কত সময়ের মধ্যে নিকটবর্তী আদালতে হাজির করতে হয়? এটা হবে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে। মৌলিক অধিকারগুলো সংবিধানের কোন অংশে লিপিবদ্ধ আছে? এটা হবে 3য় অংশে লিপিবদ্ধ আছে। নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে লিপিবদ্ধ আছে? এটা হবে 4র্থ অংশে লিপিবদ্ধ আছে। 31 নম্বর, বর্তমানে সম্পত্তির অধিকার কিরূপ অধিকার? এটা হবে বিধিবদ্ধ অধিকার। বিধিবদ্ধ অধিকার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, ধর্মের অধিকার কিরূপ অধিকার? এটা হবে সামাজিক অধিকার। ঠিক আছে, সামাজিক অধিকার। কর্মের অধিকার কিরূপ অধিকার? এটা হবে অর্থনৈতিক অধিকার। কর্মের অধিকার হলো অর্থনৈতিক অধিকার। আইনের দৃষ্টিতে সাম্য কিরূপ অধিকারের উদাহরণ? ঠিক আছে, এটা হবে নীতিবাচক মৌলিক অধিকারের উদাহরণ। নীতিবাচক। ভারতে কোনো ধৃতদের বিনা বিচারে আটক রাখা যায়? শত্রু ভাবাপন্ন বিদেশি ও নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের। কাকে জাতীয় রাজনীতি অঞ্চল বলা হয়? কাকে? দিল্লিকে। কাকে জাতীয় রাজধানী অঞ্চল বলা হয়? এটা হবে দিল্লিকে। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো। নেক্সট আছে, ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মধ্যে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টিত? এটা হবে 3টি তালিকা, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। ঠিক আছে। 37 নম্বর, প্রতিরক্ষা ও মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্ভুক্ত? এটা হবে কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত। 38 নম্বর, ভূমি রাজস্ব ও স্থায়ী স্বায়ত্ত শাসন কোন তালিকার অন্তর্ভুক্ত? এটা হবে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। ঠিক আছে। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? এটা হবে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। শিক্ষাটা হলো যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, ভারতীয় গণপরিষদ হলো আইনজীবীদের স্বর্গ, কথাটি কে বলেছেন? এটা হবে আইভার জেনিংস। ঠিক আছে, আমাদের কাছে 41 নম্বর, দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লীগের সদস্য কত ছিল? এটা হবে 28 জন। গণপরিষদ গঠনের সময় কংগ্রেসের সদস্য সংখ্যা কত ছিল? এটা হবে 208 জন। ঠিক আছে, গণপরিষদ গঠনের সময় মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল? এটা হবে 73 জন, অর্থাৎ 73 জন। গণপরিষদ দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধির সংখ্যা ছিল, এটা হবে 93 জন। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 45 নম্বর, মূল সংবিধানের ধারা সংখ্যা ছিল, এটা হবে 395। 46 নম্বর, গণপরিষদে মুসলমানদের জন্য আসন ছিল 78টি। ঠিক আছে। 47 নম্বর, গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত, কে বলেছিল? এটা হবে জে.বি. জুহারি। ঠিক আছে, জে.সি. জুহারি বলেছিল। গণপরিষদকে এ বডি অব
হিন্দাস গণপরিষদকে এ বডি অফ হিন্দাস বলেছেন লর্ড ভিসকাউন্ট সাইমন। ঠিক আছে। 49 নম্বর, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত ছিলেন বি.এন. রাও। ঠিক আছে, বি.এন. রাও ছিলেন। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার। ঠিক আছে, 51 নম্বর,